গুড আফটারনুন স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আমি তোমাদের ভূগোল বিষয়ের শিক্ষক মানস স্যার। তোমরা আমাদের সবার প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী। তো তোমাদেরকে আমি বিগত কয়েকদিন ধরে ভূগোল বিষয়ের বিভিন্ন অধ্যায় এবং তার বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করছি। এই আলোচনায় আমরা যেমন প্রত্যেক দিন একটা নিত্য নতুন একটা বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করি, অনেক কিছু তার থেকে জানতে পারি। তারপরে আমরা কি করি, এখান থেকে নির্দিষ্ট পরের দিনে এই নির্দিষ্ট অংশ থেকে প্রশ্নোত্তর পর্ব আলোচনা করি, যাতে তোমাদের কতখানি মূল্যায়ন হয়েছে সেটা বোঝার জন্য, যে তোমরা কতখানি শিখতে পেরেছো, তোমরা কতখানি বুঝতে পেরেছো, সেই জন্য কিন্তু আমরা এই মূল্যায়নগুলো করে থাকি। আর এই সময় যদি তোমরা নিজেদের যে বিষয়বস্তু পাঠ্যপুস্তক থেকে অনেকটা পড়ে রাখো, তাহলে কিন্তু তোমাদের প্রস্তুতিও অনেকটা এগিয়ে থাকবে, তাই না? সেই জন্য আমি আজকের দিনে বিগত ক্লাসের যে বিষয়বস্তু সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম, সেই বিষয়বস্তু থেকে কয়েকটি প্রশ্ন জিজ্ঞাসা করব। বিগত দিনে আমরা কোন বিষয় সম্পর্কে আলোচনা করেছিলাম? আমরা অগ্ন্যুৎপাত সম্পর্কে আলোচনা করেছিলাম। তো শুরুতেই আমি একটু তোমাদের থেকে জানবো যে আমরা যে বিষয় আলোচনা করেছিলাম অগ্ন্যুৎপাত, সেই অগ্ন্যুৎপাত কাকে বলা হয়, তোমরা একটু আমাকে বলো। আচ্ছা, হ্যাঁ, অগ্ন্যুৎপাত হয়ে গেছে। তারপরে আমরা আলোচনা করেছিলাম ভূমিধস, তাই তো? তো ভূমিধস সম্পর্কে তাহলে বলো। আমি তার আগের দিনের একটু জিজ্ঞাসা করে ফেলেছি, ঠিক আছে? তাহলে ভূমিধস যে অঞ্চল বা ভূমিধস কাকে বলা হয় সেটা একটু বলো। আচ্ছা, উঁচু পার্বত্য অঞ্চলে বা পাহাড়ি অঞ্চলে মাধ্যাকর্ষণ শক্তির টানে যখন উপরের দিক থেকে পাহাড়ের ঢাল বেয়ে শিলার অংশ বা পর্বতের অংশ যখন সমগ্র স্তূপ আকারে ধসে নিচের দিকে ধাবিত হয়, নিচের দিকে চলে আসে, এই সম্পূর্ণ প্রক্রিয়াকে আমরা ভূমিধস বলতে পারি, তাই তো? আচ্ছা, একদম ঠিক। আচ্ছা, কয়েকটা উদাহরণ বলো তো ভূমিধসের। আচ্ছা, একদম ঠিক বলেছো। উত্তরাখণ্ডে 2013 সালে হড়পা বানের মাধ্যমে, অ্যাকচুয়ালি এটা হড়পা বানই হয়েছিল, তার মাধ্যমেই, তার জন্যই ভূমিধস লক্ষ্য করা গেছিল, যেটা সাম্প্রতিককালে সব থেকে ধ্বংসাত্মক একটা বিপর্যয় বলে চিহ্নিত করা হয়েছে, তাই না? যেখানে প্রায় একদম ঠিক 5,700 জন পর্যটকের মৃত্যু হয়েছিল। আচ্ছা, এই যে ভূমিধস, এই ভূমিধস তার প্রাকৃতিক কি কি কারণ আছে বলে তোমাদের মনে হয়, বা কোন প্রাকৃতিক কারণগুলির জন্য ভূমিধস হয়ে থাকে? আচ্ছা, একদম শুরুতে ঠিক বলেছ, প্রধান কারণ সেটা হচ্ছে অতিরিক্ত বৃষ্টিপাত, তাই তো? তো অতিরিক্ত বৃষ্টিপাত হলে কি হয় বলো? হ্যাঁ, পাহাড়ি অঞ্চলে অতিরিক্ত বৃষ্টিপাত হলে পাহাড়ের বিভিন্ন ফাটল বা ছিদ্রপথের মাধ্যমে কি হয়, জল ভেতরে প্রবেশ করে। জল ভেতরে প্রবেশ করার জন্য মাটির স্তর খানিকটা আলগা হয়ে যায়, পিচ্ছিল হয়ে যায়, তাই না? তখন সেটা ওপরের দিক থেকে নিচের দিকে জলের স্রোতের সঙ্গে ভেসে নিচের দিকে ধাবিত হতে শুরু করে, যার একটা অন্যতম কারণ হচ্ছে মাধ্যাকর্ষণ শক্তি। একদম ঠিক বলেছো, এটা একটা অন্যতম কারণ। এই যে কারণটা বললে অতিরিক্ত বৃষ্টিপাত, এর ফলে কোথায় ধস নামতে দেখা যায় বলো তো? প্রায় প্রতি বর্ষায় দার্জিলিং, সিকিমে কিন্তু ধস নামতে দেখা যায়, তাই না? আচ্ছা, ভূমি ঢাল আর শিলার প্রকৃতি
এছাড়াও রয়েছে ভূমিকম্প। তো ভূমির ঢাল যদি অত্যধিক বেশি হয় সেখানেও ধস নামতে পারে। আবার মৃদু ঢালযুক্ত অঞ্চলে সেখানেও ধীরে ধীরে গড়িয়ে গড়িয়ে ধস নামার প্রবণতা লক্ষ্য করা যায়। শিলার প্রকৃতির ওপরে কিন্তু আবার ধস নামা অনেকটা নির্ভর করে, যেটা তোমরা বললে, খুব ভালো বলেছ। কারণ শিলার প্রকৃতি, যে একটা শিলা অপরের সঙ্গে কিভাবে সঙ্গবদ্ধ অবস্থায় রয়েছে না আলগা অবস্থায় রয়েছে, বিচ্ছিন্ন অবস্থায় রয়েছে, শিলার প্রকৃতির উপর নির্ভর করতে পারি আমরা। দেখবে বালি অঞ্চলে একটা বালি কিন্তু অপর বালির সঙ্গে সেভাবে সঙ্গবদ্ধভাবে জুড়ে থাকে না, কিন্তু দোআঁশ মাটির ক্ষেত্রে, এঁটেল মাটির ক্ষেত্রে যেমন এরা একটা আঠালো ভাব থাকে, সহজে সেই মাটির কণাগুলোকে কিন্তু আলাদা করা যায় না। সেক্ষেত্রে ক্ষয়ের প্রবণতা এই বালিয়াড়ি অঞ্চলে সর্বাধিক বেশি লক্ষ্য করা যায়। তো এখানেও এই যে শিলার প্রকৃতি, শিলা যদি সঙ্গবদ্ধভাবে জুড়ে থাকে, অ্যাটাচমেন্ট থাকে, তাহলে সেই শিলা সহজে ধস নামবে না, তাই না? আচ্ছা, কারণ তো বললে, প্রভাব কে বলতে পারবে দেখি, একটু বলো আমাকে এক এক করে। একদম ঠিক বলেছ, অন্যান্য দুর্যোগ বিপর্যয়ের মতোই এই তোমার ভূমিধসেও কিন্তু ব্যাপক পরিমাণ জীবন এবং সম্পত্তি হানির প্রবণতা লক্ষ্য করা যায়। কারণ যখন ধস নামে তখন তো কোনটা মানুষ বসবাস করছে, কোথায় মানুষ বসবাস করছে সেটা তো দেখে আর প্রকৃতি ধস নামায় না, নামায় কি? তো যে কোনো অঞ্চলে, পাহাড়ের পার্বত্য অঞ্চল, বিশেষ করে পাদদেশীয় যে অঞ্চলগুলো রয়েছে, সেই পাদদেশীয় অঞ্চলেই কিন্তু এই ধস নামে, তাই না? আচ্ছা, কৃষি জমির ক্ষতি করে, পরিবহনের ক্ষতি করে, আর তার সাথে সাথে বিভিন্ন জায়গায় এই ধস নামার ফলে নদীতে জল অবরুদ্ধ হয়ে কিন্তু নদীর পার বন্যা দেখা দিতে পারে। যেটা কোন নদীতে দেখা গেছিল? তিস্তা নদীতে এই বন্যা দেখা গেছিল, তাই তো? আচ্ছা, তো এই ছিল আমাদের পূর্বের দিনের আলোচনার মূল বিষয়বস্তু। তো তোমরা সকলেই খুব ভালোভাবে এর উত্তর দিতে পেরেছ। আমি আশা করব তোমরা প্রত্যেক দিন এরকম সঠিকভাবে উত্তর দেবে। তাহলে আজকেও আমরা নতুন একটা অংশ সম্পর্কে আলোচনা করব। সেটা কি বিষয় বলো তো? আচ্ছা, সেটা হচ্ছে, দেখো, আমরা তো ভূমিধস সম্পর্কে দেখলাম। তো ভূমিধস যে কোনো অঞ্চলেই হতে পারে। এবারে আমরা দেখব মূলত পাহাড়ি অঞ্চলে এবং উচ্চ অক্ষাংশ প্লাস উচ্চ পার্বত্য অঞ্চলে। সেখানে কি শুধু পাহাড় থাকে? সেখানে পাহাড় বলতো কিসের দ্বারা ঢাকা থাকে? খুব ভালো বলেছে, উচ্চ পার্বত্য অঞ্চলে যেহেতু তাপমাত্রা অনেকটাই কম থাকে, তাই জন্য সেখানটাতে এই উঁচু পার্বত্য অঞ্চলে যখন বরফের আস্তরণ বা বরফের বড় স্তর যখন উপর থেকে নিচের দিকে নেমে আসে, এবং এই অঞ্চলে কিন্তু এই অংশে ধস বলতে আলাদা, যে পর্বতের অংশের খানিকটা নিচের দিকে নেমে আসে, আর হিমানি সম্প্রপাত বলতে গেলে বা বরফের ধস বলতে গেলে কিন্তু শুধুমাত্র পর্বতের ওপরে যে পরিমাণ বরফের স্তর জমেছে, সেটা কোনোভাবে যদি তার বাঁধন আলগা হয়ে যায় বা অতিরিক্ত বরফ পড়লে সেই স্তরটা কিন্তু নিচের দিকে নেমে আসে। হিমানি সম্প্রপাত অর্থাৎ বরফের ধস, এটা যেমন আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, তার সাথে সাথে এই যে এখন যে বসন্তকাল বা গ্রীষ্মকালের একদম চলেই এসেছি আমরা, তো দেখো এই সময় বিভিন্ন জায়গাতে যেহেতু দীর্ঘদিন বৃষ্টি না হওয়ার জন্য বড় বড় জঙ্গলে শুকনো পাতা প্রচুর ছড়িয়ে ছিটিয়ে থাকে। এই সময় অসাবধানতা বশত বা শুকনো পাতায় ঘর্ষণের ফলে অনেক সময় কি হয় জানো এগুলো? একদম ঠিক, এই দাবানল লেগে যায়, অর্থাৎ আগুন লেগে যায় জঙ্গলের মধ্যে। তো এইটা, এই দাবানল কেন হয়, কোন কোন অঞ্চলে লক্ষ্য করা যায়, সেই বিষয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব, ঠিক আছে?
তো তোমরা সকলে নবম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রী, এই ভূগোল বিষয়ের ষষ্ঠ অধ্যায় আমরা আলোচনা করছি বিগত বেশ কিছুদিন ধরে। সেই ষষ্ঠ অধ্যায় অর্থাৎ দুর্যোগ ও বিপর্যয়, সেইখান থেকে আজকে আমাদের আলোচ্য বিষয়বস্তু হচ্ছে হিমানী সম্প্রপাত। দেখো প্রথম যে ছবিটা দেখিয়েছি দেখেই তোমরা বুঝতে পারছো কিভাবে বরফের যে স্তর, যেমন আমরা সমতল অঞ্চলে জলের স্তর এরকম কিন্তু সুনামি যদি হয় বা বন্যা যদি এরকম ঢেউয়ের আকারে কিন্তু প্রবাহিত হতে দেখা যায়, লক্ষ্য করা যায়। তো এই উচ্চ পার্বত্য অঞ্চলে এরকম ভাবে বরফের চাদর লক্ষ্য করা যায়, বরফের স্তর। আর তার পার্শ্ববর্তী দেখো কিভাবে জঙ্গলের মধ্যে দাবানল অর্থাৎ আগুন লেগে গিয়ে পরিবেশের কি ব্যাপক ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে। ঠিক আছে, তো দুটোই খুবই ধ্বংসাত্মক বিপর্যয়ের অন্তর্গত পড়ে। কারণ বরফের ধস হয়তো সেই অঞ্চলে মানুষের বসবাস খুব কম, কিন্তু তাহলেও যে ধস যদি নামে, সেই ধস সেই মুহূর্তে যদি কোনো পর্যটক বা পর্বত আরোহী যারা পর্বত আরোহণ করেন, তাহলে কিন্তু তারা এই দুর্যোগের মধ্যে পড়ে তাদের মৃত্যুর সম্মুখীন হতে পারে। আর দাবানল দেখো প্রকৃতির কারণে বা অসাবধানতাবশত মানুষের বিভিন্ন কারণেও দাবানল লেগে যেতে পারে, কিন্তু সেই দাবানল দেখো কিভাবে জঙ্গলের পর জঙ্গল অর্থাৎ যে বৃক্ষকে আমরা এত কষ্ট করে বাঁচিয়ে রাখার চেষ্টা করছি যাতে ভূমিক্ষয় না হয়, মৃত্তিকা ক্ষয় না হয়, খরা না হয়, বন্যা যাতে সহজে না হয়, তাহলে সেই বৃক্ষই কিন্তু দেখো আজকে এই পরিবেশে বিপদের সম্মুখীন হয়ে যাচ্ছে, তাই না? তো এইগুলো যাতে না হয় সেগুলোকে আমাদের একটু খেয়াল রাখতে হবে। তো দেখি আমরা এগুলো কি কারণে হয়, কোথায় কোথায় হয়, সেগুলো একটু আমরা বিশদে আলোচনা করি। এটাও এই যে হিমানী সম্প্রপাত, ইংলিশে বলছে অ্যাভালাঞ্চেস, আর দাবানল ফরেস্ট ফায়ার, এগুলো হচ্ছে ভূমিরূপগত বিপর্যয়। তো ভূমিরূপগত বিপর্যয় বিভিন্ন অংশ এগুলো, তো সেগুলো আমরা আলোচনা করব। প্রথমে আমরা হিমানী সম্প্রপাত সম্পর্কে একটু আলোচনা করব। তো দেখো আমরা যখন ভূমিধস সম্পর্কে আলোচনা করেছিলাম তার সংজ্ঞাতেও আমরা বলেছিলাম সেই ভূমিধস মাধ্যাকর্ষণ শক্তির টানে পার্বত্য ঢালে বিপুল পরিমাণ হিমরাশি পর্বতের উঁচু অংশ থেকে প্রবল বেগে নিচে আছড়ে পড়লে তাকে হিমানী সম্প্রপাত বলা হয়। ঠিক আছে, তো যখন ধস আলোচনা করেছিলাম তখন আমরা মাধ্যাকর্ষণ শক্তি টানে পর্বতের স্তূপ শিলাস্তরের অংশ সম্পর্কে আলোচনা করেছিলাম। আর এখানে দেখো পার্বত্য ঢালে বিপুল পরিমাণ হিমরাশি অর্থাৎ বরফের স্তর, দেখো বরফের স্তর দেখো, বা প্রথম যে ছবিটা দেখিয়েছি বরফের স্তর প্রবল বেগে নিচে আছড়ে পড়লে তাকে হিমানী সম্প্রপাত বলা হয়। ঠিক আছে, তো এই হিমানী সম্প্রপাত এটি একটি আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ের অন্তর্গত। ঠিক আছে, তো এটা যে কোনো সময় হতে পারে, সেরকম ভাবে এর কোনো আগাম সতর্কতা পাওয়া যায় না। দেখো এই যে একটা সতর্কতামূলক বার্তা এখানে দেওয়া হয়েছে, একটা বোর্ড ঝোলানো হয়েছে সতর্কতা হিসাবে, অ্যাভালাঞ্চ এরিয়া হিসাবে। কেন এখানে করা হয়েছে? কারণ এখানে বা এই পুরো অঞ্চল জুড়ে প্রায় 3 থেকে 4 মাইল অর্থাৎ প্রায় 7 কিলোমিটার অঞ্চল জুড়ে এখানে বলছে নো স্টপিং অর স্ট্যান্ডিং, এখানে তোমাকে দাঁড়াতেও বারণ করা হচ্ছে এবং এখানে থেমে ছবি তুলতে বা বিভিন্ন কিছু করতে বারণ করা হচ্ছে। কারণ যে কোনো সময় এই অঞ্চলে এই যে বরফের যে রাশি দেখতে পাচ্ছ পেছনে, এই বিপুল বরফের রাশি হিমরাশি কিন্তু যে কোনো সময় ধস নামতে পারে, হিমানী সম্প্রপাত হতে পারে। তার জন্য সতর্কতামূলক এখানে একটা বোর্ড টানানো হয়েছে। ঠিক আছে, এই সম্পূর্ণ প্রক্রিয়াটাকে আমরা কি বলছি? হিমানী সম্প্রপাত বলছি। তাহলে হিমানী সম্প্রপাত কাকে বলে, কিভাবে সংগঠিত হয় সেটা বোঝা গেল, কিভাবে কোন অঞ্চলে এটা
আছড়ে পড়ে। ঠিক আছে, তো হিমানি সম্প্রপাত কোন অঞ্চলে লক্ষ্য করা যায়? এগুলো মূলত পৃথিবীর যে নাতিশীতোষ্ণ মণ্ডল রয়েছে, অর্থাৎ না শীত না উষ্ণ, সে নাতিশীতোষ্ণ মণ্ডলে আল্পস, রকি, আন্দিজ পার্বত্য অঞ্চল, ঠিক আছে, এই অঞ্চলে খুব হিমানি সম্প্রপাত ঘটতে দেখা যায়, অর্থাৎ উচ্চ পার্বত্য অঞ্চলে যেখানে বরফের স্তর বেশ অনেকখানি লক্ষ্য করা যায়, সেটাই হচ্ছে এই। অর্থাৎ তাহলে যে অঞ্চলগুলো দেখো একটু উচ্চ পার্বত্য অঞ্চলে অবস্থান করছে এবং উচ্চ অক্ষাংশযুক্ত অঞ্চল, সেইখানেই কিন্তু এই হিমানি সম্প্রপাত বা অ্যাভালাঞ্চেস গুলো বেশি করে লক্ষ্য করা যায়। এবং যেখানে স্বাভাবিক উচ্চ পার্বত্য অঞ্চল বা উচ্চ অক্ষাংশ হওয়া মানেই সেখানে তাপমাত্রা কম এবং সেখানে বরফের স্তর লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো পৃথিবীর এই বিখ্যাত অঞ্চলগুলোতেই হিমানি সম্প্রপাত লক্ষ্য করা যায়। ভারতবর্ষের ক্ষেত্রে বলতে গেলে ভারতবর্ষের হিমালয় পার্বত্য যে বেল্ট রয়েছে বা বেস অঞ্চল রয়েছে, সেই হিমালয় পার্বত্য অঞ্চলে অধ্যুষিত অঞ্চলে কিন্তু হিমানি সম্প্রপাত হতে লক্ষ্য করা যায়। যেমন পশ্চিম হিমালয়ের হিমবাহ অধ্যুষিত অঞ্চলে শীত ও বসন্তকালে এই ধস নামতে দেখা যায়। জম্মু ও কাশ্মীরে গুরাজ, কার্গিল, লাদাখ, অর্থাৎ ভারতবর্ষে জম্মু কাশ্মীরে কার্গিল, লাদাখে, হিমাচলের চাম্বা, লাহুল, স্পিতি যে ভ্যালি রয়েছে, কিন্নৌর, সেই সব জায়গাগুলোতে দেখা যায়। আবার উত্তরাখণ্ডের তেহেরি, গাড়োয়াল, চামোলি এই বিপর্যয় অঞ্চলগুলো বিপর্যয় প্রবণের অন্তর্গত। অর্থাৎ দেখো এই যে ছবিটা দেখানো হয়েছে ভারতবর্ষের জম্মু কাশ্মীর তথা উত্তরাখণ্ড থেকে হিমাচল প্রদেশ, এই অঞ্চলেই কিন্তু মূলত ভারতবর্ষে এই হিমানি সম্প্রপাত ঘটতে দেখা যায়। ঠিক আছে, বোঝা গেল? আচ্ছা, তাহলে এখান থেকে তোমাদেরকে জিজ্ঞাসা করা হতে পারে যে পৃথিবীর উল্লেখযোগ্য হিমানি সম্প্রপাত অঞ্চলগুলির নাম লেখো। তাহলে কিন্তু এই অঞ্চলগুলো নির্দিষ্ট করে অঞ্চলগুলি নাম বলতে হবে। আবার যদি ভারতবর্ষের নির্দিষ্ট করে বলে দেওয়া হয় যে ভারতবর্ষের উল্লেখযোগ্য হিমানি সম্প্রপাত অঞ্চলগুলির নাম লেখো, তখন কিন্তু এই অঞ্চলগুলির নাম বলতে হবে। ঠিক আছে, হ্যাঁ একদমই ঠিক যে জম্মু কাশ্মীর দেখো প্রত্যেকটা অঞ্চলই এই যে পশ্চিম হিমালয়ের অধ্যুষিত অঞ্চল, শীতকালে বসন্তকালে হিমানি সম্প্রপাত ঘটতে দেখা যায়। জম্মু কাশ্মীরের কার্গিল, লাদাখ, হিমাচলের লাহোল, স্পিতি, কিন্নৌর আর উত্তরাখণ্ডের তেহেরি, গাড়োয়াল আর চামোলি, এগুলো হচ্ছে হিমানি সম্প্রপাতের বিপর্যয় অঞ্চল। তো উদাহরণ হিসাবে পেরুতে 1970 সালে এই বিপর্যয়ের কারণে 20,000 জন মানুষ বিপদের সম্মুখীন হয়েছিল, মৃত্যুর সম্মুখীন হয়েছে। আর উদাহরণ কি রয়েছে? আফগানিস্তানে 2010 সালে 200 জন মানুষের মৃত্যুর সম্মুখীন হতে হয়েছিল। ঠিক আছে, আর ভারতে 1979 সালে লাহুল উপত্যকায় 237 জন মানুষের মৃত্যু ঘটে। কোথায় হয়েছিল? লাহুল উপত্যকায় 237 জন মানুষের মৃত্যু হয়েছিল। আচ্ছা, এখানে একটা উল্লেখযোগ্য তথ্য, সেটা আমাদের এই পশ্চিমবঙ্গের হাওড়ারই একজন পর্বত কন্যা, নাম ছন্দা গায়েন, তিনি পর্বত আরোহণ করতে গিয়ে কাঞ্চনজঙ্ঘা শৃঙ্গে তুষার ধসে মারা যায় 2014 সালে। ঠিক আছে, তিনি তাকে আর খুঁজে পাওয়া যায়নি, এত অতিরিক্ত তুষার ধস হয়েছিল, হিমানি সম্প্রপাত হয়েছিল যে কোথায় তিনি হারিয়ে গেছেন তিনি সাম্প্রতিক সেই সময় কিন্তু তাকে উদ্ধার কাজ করা যায়নি। ঠিক আছে, তো এরকম ভাবে শুধু ছন্দা গায়েন নয়, ছন্দা গায়েনের মতো প্রচুর পর্বত আরোহী তারা কিন্তু এই হিমানি সম্প্রপাতের সম্মুখীন হয়ে নিজের জীবন হারিয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য এখন অনেকটাই আরো সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়, কিন্তু
হঠাৎ হঠাৎ করে যদি তুষার বিপর্যয় তুষারপাত হতে থাকে তাহলে কোনো আবহাওয়ার সংকেত বা পূর্বাভাস কিন্তু কাজে লাগানো যায় না। তো তুষারধস তো হচ্ছে, তো তুষারধস কেন হচ্ছে হঠাৎ করে? কেন এই বরফের স্তর, বরফের চাদর ধস নামতে দেখা যাচ্ছে? দেখা গেল যে শীতকালে ব্যাপক তুষারপাতে তুষার ক্ষেত্রের বরফ পিছলে গেলে, অর্থাৎ দেখা গেল এই যে ছবিগুলো দেখো, এই যে ঢালটা রয়েছে, যদি অতিরিক্ত তুষারপাত হতে দেখা যায় তাহলে একটা নির্দিষ্ট তো ভার ধরে রাখার ক্ষমতা রয়েছে। যখন বেশি অতিরিক্ত ভার হবে এটা পিচ্ছিল হবে এবং সবসময় মাধ্যাকর্ষণ শক্তি টানছে, তো হওয়ার জন্য কিন্তু এই পিচ্ছিলতা লক্ষ্য করলে ধস নামতে পারে ওপর থেকে নিচের দিকে। ঠিক আছে, আবার এই অংশে অনেক সময় কি হয়, স্লিপ বা পিচ্ছিল কেন হচ্ছে? সূর্যের আলো পড়ার জন্য এখানে কিছু পরিমাণ বরফ গলে যাচ্ছে, তো তার একটা পিচ্ছিলতার জন্য কিন্তু বরফের স্তর, এই যে দেখো কত মোটা বরফের স্তর জমা হয়, আর এইটা হচ্ছে তোমার শিলা, এই অবধি শিলা। ঠিক আছে, আর এই বরফটা সারাক্ষণ লক্ষ্য করা যায়, আর এটা বলছে উইক কাস্ট লেয়ার, তার মানে এটা দুর্বল অংশ, এটা সারা বছর লক্ষ্য করা যায় না, শীতকালে এই পর্যন্ত থাকে, তার শীতকালে এটা আবার থাকে, কিন্তু গরমকালে পুরো লেয়ারটা লক্ষ্য করা যায়, এই যে স্নোটা, এই যে মূল অংশটা। ঠিক আছে, তো এবং এখানেও যদি কোনোভাবে বায়ুর প্রবাহিত বা বায়ুর যদি প্রবাহ লক্ষ্য করা যায়, তখন এই ওপরের যে অস্থিতিস্থাপক বা যেটা গতিশীল বরফের স্তর, সেটা কিন্তু উপর থেকে নিচের দিকে এরকম ভাবে ধস হিসাবে নেমে যেতে পারে। ঠিক আছে, দেখো এই যে এখানেও দেখো ছিল, এখান থেকে হঠাৎ করে বরফের ধস নামছে। আবার খাড়া ঢালে বরফের গলন বেশি হতে পারে। ঠিক আছে, বরফের ওপর দিয়ে স্কি বা আইস স্কুটার চালানোর ফলেও বরফের ধস নামতে পারে, কারণ সেই অঞ্চলে কি হয়, অতিরিক্ত যে বরফ, এই যে আইস স্কুটার বা স্কি করলে কি হয়, বরফের উপরের যে স্থিতিস্থাপক নষ্ট হয়ে যায়, তাদের ভেতরের যে ঘনিষ্ঠতা সেটা অনেকটা ছেড়ে যায়, তখন এটা আলগা হয়ে গিয়ে কিন্তু ধস নামতে পারে। তোমরা অনেক ভিডিও বা অনেক সিনেমায় দেখে থাকবে এরকম ভাবে মানে আইস স্কুটার চালানোর ফলে অনেক জায়গায় সে এতে কিন্তু ধস নামতে দেখা যায়। আবার যদি আমাদের যে কোনো এই যে পাত সঞ্চালনের জন্য ভূমিকম্প হলে বা হঠাৎ বিস্ফোরণ সহযোগে যদি অগ্ন্যুৎপাত কোনো অঞ্চলে হয়, তার প্রভাব যদি এখানে পড়ে, তার জন্য কিন্তু এই ভূমিকম্প ধসের জন্য হিমানি সম্প্রপাত ঘটতে পারে। ঠিক আছে, তাহলে কারণগুলো তোমরা বুঝতে পারলে সবাই? আচ্ছা দেখো, প্রথমেই তুষারপাত পিচ্ছিল বরফ হয়ে গেলে, অতিরিক্ত ঢাল হয়ে গেলে, বরফের উপর স্কি বা আইস স্কুটার চালানোর ফলে হতে পারে, আর ভূমিকম্প ধসের জন্য হিমানি সম্প্রপাত ঘটতে পারে। ঠিক আছে, তো এই হিমানি সম্প্রপাত হওয়ার জন্য কি কি প্রভাব লক্ষ্য করা যায়? তো প্রথমে যেটা বললাম যে পর্বত আরোহীরা কিন্তু এই ব্যাপক এর সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হয়, তার পাশাপাশি যে রাস্তাগুলো রয়েছে, দেখো যোগাযোগের রাস্তা সম্পূর্ণভাবে বিচ্ছিন্ন হয়ে গেছে, যে রাস্তা ছিল রাস্তা বিচ্ছিন্ন হয়ে গেছে, দেখো কত উঁচু করে বরফের স্তরটা পড়েছে। ঠিক আছে, তো পাহাড়ি রাস্তাঘাট বরফ ও শিলাস্তূপ দ্বারা আবদ্ধ হয়ে যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়। বাড়িঘর, বাঁধ ও জলাধার বা বৃক্ষরাজির প্রভূত ক্ষতি হয়। দেখো যে বাড়িঘর কিভাবে ধস নামার ফলে ক্ষতিগ্রস্ত হয়ে গেছে, ভেঙে গেছে, অধিবাসীদের কিভাবে জীবনযাপন করতে হচ্ছে, এবং জলাধার সেগুলোরও ক্ষতি হয়। গাছপালা, দেখো গাছপালা সম্পূর্ণভাবে বরফে ঢেকে যাচ্ছে, হয়তো সেগুলো অনেক সময় কিছু কিছু ক্ষেত্রে তাদেরও সলিল সমাধি হতে পারে। পার্বত্য গ্রামগুলিতে ব্যাপক জীবনহানি ঘটে। যদি উপরের অঞ্চল থেকে বরফের ধস নিচের দিকে নেমে আসে, এবং যেখানে একটা ধরো ছোট ছোট গ্রাম, এখানে তো আর সমতলের মতো ব্যাপক অঞ্চল জুড়ে গ্রাম গড়ে ওঠে না, তো এই ছোট্ট ছোট্ট গ্রাম গড়ে ওঠে, সেখানেও কিন্তু
এই ধসের কারণে জীবনহানি ঘটতে পারে এবং কোনো কোনো জায়গায় পর্বতে ফাটল সৃষ্টি হয় এবং ভূমিকম্প ঘটে। ঠিক আছে, তো এই চারটি প্রভাব তোমরা বুঝতে পারলে। প্রথমে রাস্তাঘাট শিলাস্তূপ দ্বারা আবদ্ধ হয়ে যোগাযোগ ব্যবস্থা কি হচ্ছে, বিচ্ছিন্ন হচ্ছে। বাড়ি ঘর জলাধার গাছের ক্ষতি হচ্ছে। গ্রামগুলোতে ধস নেমে জীবনহানি ঘটছে। আর পর্বতের বিভিন্ন অংশে ফাটল বা ভূমিকম্পও হতে দেখা যায়। এই যে পর্বতারোহী দেখো এরকম ভাবে পর্বতের পাহাড়ের স্তূপের মধ্যে, মানে বরফের স্তূপের মধ্যে কিভাবে আটকে আছে। হয়তো ইনি হয়তো কোনোভাবে নিজেকে সংগ্রাম করে তার মুখটা তুলে তিনি বেঁচে আছেন, কিন্তু অনেক ক্ষেত্রে হয় এত অতিরিক্ত তুষারপাত হয় উপর থেকে নিচে যদি পড়ে যায়, তাহলে বরফের স্তরের নিচে যদি 2 ফুট 3 ফুট 4 ফুট নিচে চলে যায়, তাহলে কিন্তু সেটাকে সহজে, সেই মানুষকে সহজে কিন্তু খুঁজে পাওয়া যাবে না, তাই না? আচ্ছা, তো বরফের পরে একদম ঠান্ডা অঞ্চল থেকে আমরা ঘুরে আসলাম। তো ঠান্ডা অঞ্চল থেকে ঘুরে আসার পরে এবার দেখো, এটা ঘোরার ব্যাপার নয়, এটা দাবানল হচ্ছে। তো দাবানল মূলত আগুনকে কেন্দ্র করেই এটা ছড়িয়ে পড়ে। কি দাবানল জিনিসটা কি, দেখো ছবি দেখে আমরা বুঝতে পারছি কিভাবে জঙ্গলের পর জঙ্গল, বনের পর বন, প্রাকৃতিক কারণ অথবা মানবিক কারণে বনভূমির গাছপালায় আগুন লেগে গিয়ে বিস্তীর্ণ অরণ্যের যে ক্ষতিগ্রস্ত হয়ে পড়ছে বা ক্ষতিগ্রস্ত হয়ে যায়, এটাকে আমরা দাবানল বলে থাকি। এই দাবানল এটি একটি ভয়াবহ জৈব বিপর্যয়। ঠিক আছে, দেখো যেমন অগ্নুৎপাতের ক্ষেত্রে বলেছিলাম, অতিরিক্ত গরম তাপ, উষ্ণ তাপ এসে কিন্তু মানুষকে সম্পূর্ণভাবে ধ্বংসপ্রাপ্ত করে দেয়। হয়তো এখানে মানুষের সেই অর্থে বসতি নেই, কিন্তু এই যে মানুষের রক্ষাকর্তা, রক্ষাকারী বৃক্ষ, তার ক্ষতি হওয়া মানেই কিন্তু মানুষের ক্ষতি হওয়া, পরিবেশের ব্যাপক পরিমাণ ক্ষতি হওয়া। এবং এই যে জঙ্গল বন অঞ্চলে যে একটা বাস্তুতন্ত্র, খাদ্য শৃঙ্খল, সেটা কিন্তু সম্পূর্ণ ধূলিসাৎ হয়ে যায়। কারণ এই যে একটা বৃক্ষ বড় হতে 20 বছর 30 বছর এমনকি 100 বছরে একটা জঙ্গল পরিপূর্ণ জঙ্গল হয়ে ওঠে, কিন্তু নিমেষের মধ্যে এই জঙ্গল পুরো আগুনে পুড়ে ছাই হয়ে যায়। এবং এখনো পর্যন্ত এর কোনো সঠিক পদ্ধতি পাওয়া যায়নি যে চট করে বা খুব সহজেই এই আগুন নিভিয়ে ফেলা যাবে। হয়তো অনেক সময় হেলিকপ্টারের সাহায্যে, হেলিকপ্টারের মাধ্যমে বাকেট করে বড় বড় জল নিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়, খানিকটা প্রতিহত করা যায়, কিন্তু সেটাও খুব খরচ সাপেক্ষ এবং সময় সাপেক্ষ ব্যাপার। তো এটা একটা জৈব বিপর্যয়, কারণ সম্পূর্ণটাই বৃক্ষের উপরে ঘটছে। আর এক্ষেত্রে বলবো অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়, কারণ অস্ট্রেলিয়ার যে বিপুল পরিমাণ অংশ ফাঁকা পড়ে রয়েছে, সেখানটায় প্রতি বছর প্রচুর পরিমাণে দাবানল হওয়ার সংবাদ পাওয়া যায়। ঠিক আছে, তাহলে কোন দেশকে দাবানলের দেশ বলা হয়? অস্ট্রেলিয়াকে দাবানলের দেশ বলা হয়। এছাড়াও আমরা একটু প্রভাবিত অঞ্চল সম্পর্কে জানব, সেটা হচ্ছে কোন কোন জায়গাতে এই ম্যাসিভ ফায়ার হয় বা দাবানল লক্ষ্য করা যায়। ক্রান্তীয় মৌসুমী পর্ণমোচী অরণ্য, অর্থাৎ পর্ণমোচী অরণ্য কোনগুলো জানো তোমরা, বলো তো? যেখানে গাছ নির্দিষ্ট ঋতুতে গাছের পাতা সম্পূর্ণ ঝরিয়ে ফেলে, পর্ণমোচী। যদি পাতা যদি নিচে পড়ে থাকে কোনোভাবে মানুষের বিভিন্ন কারণে বা শুকনো পাতা ঘর্ষণের ফলেও এবং অতিরিক্ত যে তাপ, সূর্যের তাপ, তার কারণেও কিন্তু আগুন লাগতে পারে। এছাড়াও দক্ষিণ পূর্ব এশিয়ার বৃষ্টি অরণ্য, এখানে লাগতে পারে। আফ্রিকার কঙ্গো অরণ্য, এখানেও হতে পারে। দেখো এই যে আচ্ছা সরি, এটা সাউথ আমেরিকা, এই যে আফ্রিকার কঙ্গো অরণ্য, এখানে হতে পারে। উত্তর আমেরিকাতেও খুব মানে একদম রিসেন্টলি
24-25 মুহূর্তে ব্যাপক দাবানল লেগেছিল, যেটা একদম শহর পর্যন্ত চলে এসেছিল। ক্যালিফোর্নিয়া ও অস্ট্রেলিয়ার বনভূমিতেও, এই যে অস্ট্রেলিয়া, এখানেও, ইউরোপের কিছু কিছু অংশে দাবানল লক্ষ্য করা যায়। ঠিক আছে, তো এইসব জায়গাগুলোতে দাবানল লক্ষ্য করা যায়। ভারতবর্ষে দাবানলের বিপর্যয় খুবই কম, এটা অর্থাৎ সেই অর্থে এখানে ব্যাপক প্রচুর পরিমাণে বনাঞ্চল, জঙ্গল থাকলেও এখানে যেহেতু বিভিন্ন ধরনের গাছপাতার প্রজাতি একই জায়গায় বাসস্থান বা থাকার জন্য এখানে সেই অর্থে কিন্তু পাতায় পাতায় ঘর্ষণ লেগে দাবানল হয়নি। ঠিক আছে, অস্ট্রেলিয়ায় দাবানলে উদাহরণ হিসাবে 2009 সালে 173 জন মানুষের মৃত্যু ঘটেছিল। কোথায়? ওই অস্ট্রেলিয়াতে। এটা চরম একটা বড় বিপর্যয়। ঠিক আছে, হিমাচল প্রদেশে একবার দাবানল লেগেছিল 1995 সালে, আর উত্তরাখণ্ডে 1999 সালে। তাহলে এই প্রভাবিত অঞ্চল, তাহলে ভারতের প্রভাবিত অঞ্চল কি? ভারতে সেই অর্থে দাবানলের বিপর্যয় খুব কম, সেভাবে উল্লেখযোগ্যভাবে বলার মতো দুটি উদাহরণ হিমাচল প্রদেশে, উত্তরাখণ্ডে, অর্থাৎ কিন্তু এখানে মানুষের সেই অর্থে কোনো ক্ষতি হয়নি, কিন্তু দাবানল লেগেছিল। ঠিক আছে, এর কারণ কি কি? তো দেখো, এটা ন্যাচারাল অর্থাৎ প্রাকৃতিক বিভিন্ন কারণে হতে পারে, আবার মানুষের বিভিন্ন কারণে হতে পারে। দেখো, আমি তাও কিছু কিছু কয়েকটা প্রাকৃতিক কারণ বলছি। লাইটিং অর্থাৎ যেটা বিদ্যুৎ চমকানোর ফলে হতে পারে। স্পার্কস ফ্রম রকফল অর্থাৎ পর্বতে পর্বতে ঘর্ষণ খেয়ে হতে পারে। ভলকানিক ইরাপশন, ঠিক আছে, যেটা আগ্নেয়গিরি যদি পার্শ্ববর্তী অঞ্চলে বনাঞ্চল, শুকনো বনাঞ্চল থাকে, তাহলে আগ্নেয়গিরির লাভা যদি আসে তাহলে সেখান থেকেও দাবানল ঘটতে পারে। ঠিক আছে, এছাড়াও বিভিন্ন অন্যান্য আনুষঙ্গিক কারণে এখানে দাবানল হতে পারে। ঠিক আছে, যেটাকে বলা হচ্ছে পাতায় পাতায় শুকনো পাতা ঘর্ষণের ফলে। আচ্ছা, মানুষের দ্বারা দাবানল কিভাবে হতে পারে? ডিসকার্ডেড সিগারেটস, অর্থাৎ মানুষ যদি কোনো বনাঞ্চলে গেল, সেখানে সিগারেট ছুঁড়ে দিল এবং এমন জায়গায় ছুঁড়লো যেটা শুকনো পাতার মধ্যে গিয়ে পড়লো, তাহলে কিন্তু হতে পারে। পাওয়ার লাইন আর্কস, অর্থাৎ উপর দিয়ে যে বিদ্যুতের লাইন গেছে সেখানে যদি কোনোভাবে স্পার্ক লক্ষ্য করা যায়, বিদ্যুতের স্পার্ক, সেখান থেকেও আগুন ছড়িয়ে পড়ে কিন্তু দাবানল করতে পারে। শিফটিং কাল্টিভেশন অর্থাৎ স্থানান্তর কৃষি, আগেরকার দিনে যাযাবর জাতিরা স্থানান্তর কৃষি ব্যবহার করতো, তার ফলেও তারা তো এক জায়গা থেকে সবকিছু পুড়িয়ে দিয়ে সে জমি বার করে সেখানেই চাষবাস করতো, তার ফলে হতে পারে। আর স্পার্কস ফ্রম ইকুইপমেন্ট অর্থাৎ যে কোনো ধরনের আগুনের ফুলকির কারণে দাবানল লাগতে পারে। তো এরকম যে রাস্তা থাকে তার সংলগ্ন অঞ্চলে যে দাবানল লাগে, তো সেখানটার এরকমভাবে একদিক থেকে ভালো যে রাস্তার এপারে আর এই রাস্তার এপাশটাতে আর নতুন করে দাবানল সংগঠিত হতে পারছে না, এটা বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, বিচ্ছিন্নকারী রেখা হয়ে যাচ্ছে। এবং এই রাস্তার মাধ্যমে দেখো ফায়ার ট্যাঙ্ক দিয়ে অর্থাৎ দমকল বাহিনী দিয়ে কিন্তু এই আগুন নেভানো যাচ্ছে। এছাড়াও হেলিকপ্টারের মাধ্যমেও অনেক সময় জল দিয়ে আগুন নেভানো যায়। কি কি কারণ? মূলত বনভূমির গাছপালায় বজ্রপাত বা উল্কাপাত হতে পারে। বনভূমি, যে অঞ্চলে বনভূমির সঙ্গে যে বজ্রপাত বা উল্কাপাত হয় তার ফলে দাবানল সংগঠিত হতে পারে। অরণ্যে অগ্নুৎপাতের জ্বলন্ত লাভা, যেটা এই যে ভলকানিজম বললাম, অরণ্যের পার্শ্ববর্তী অঞ্চলে যদি অগ্নুৎপাত হয় সেখান থেকে লাভা যদি গড়িয়ে গড়িয়ে এই অরণ্য অঞ্চলে আসে তাহলে সেখানে দাবানল হতে পারে। শুকনো গাছের ডালপালায় ঘর্ষণ, এই যে শুকনো গাছ হয়ে যায় তাহলে গাছের ডালপালা যদি হাওয়ার ফলে ঘর্ষণ হয় এবং একবার আগুন লাগার ফলে যদি সেখানে বাতাসের তীব্রতা বেশি হয় তাহলে কিন্তু সেই আগুন খুব দ্রুত হারে ছড়িয়ে পড়তে দেখা যায়, তাই না? মানুষ দ্বারা অগ্নিসংযোগ, অর্থাৎ মানুষ হয়তো নিজেদের হাসি ঠাট্টা আনন্দের জন্য, পিকনিকের জন্য জঙ্গলের মধ্যে গিয়ে পিকনিক করছে বা নিজের আনন্দের জন্য হঠাৎ করে করলে অসাবধানতা বশত কিন্তু এই অগ্নিসংযোগের দ্বারা দাবানল ঘটতে পারে।
অরণ্য সংলগ্ন জনবসতির অগ্নিকাণ্ডের জন্য দাবানল সংঘটিত হয়। তাহলে এই যে অরণ্য সংলগ্ন অঞ্চলে যদি কোনো বসতিতে হঠাৎ করে যদি অগ্নিসংযোগ হয় বা অসাবধানতাবশত কিছু বাস্ট করে গেল, সেখান থেকে যদি আগুন লেগে যায়, তাহলে কিন্তু দাবানল খুব দ্রুত বনের পর বন, জঙ্গলের পর জঙ্গল ছড়িয়ে পড়তে পারে, তাই না? তাহলে বোঝা গেল আমরা কি আলোচনা করলাম আজকে? হিমানি সম্প্রপাত, অ্যাভালাঞ্চেস আর দাবানল অর্থাৎ ফরেস্ট ফায়ার। মনে থাকবে এইটুকু? আচ্ছা, তাহলে এতক্ষণে আমরা যে দুটি বিষয় তার বিষয়বস্তু সম্পর্কে আলোচনা করলাম, সংজ্ঞা, প্রভাবিত অঞ্চল, তার কারণ, তার ফলে কি কি প্রভাব লক্ষ্য করা যায়, যা আলোচনা করলাম তার থেকে এই প্রশ্নগুলো আমি তোমাদের সামনে রেখেছি। এখানে এমন কি কোথাও কোনো প্রশ্ন আছে যে প্রশ্ন তোমরা বুঝতে পারছো না, যে এই নির্দিষ্ট প্রশ্নটির কোন উত্তর বলতে হবে বা লিখতে হবে? আচ্ছা, খুব ভালো। তাহলে এই প্রশ্নগুলো তোমরা বাড়ি থেকে ভালোভাবে পাঠ্যসূচি অনুযায়ী দেখে আসবে। তারপরেও যদি কোনো সমস্যা থাকে আমাকে জানাবে। ঠিক আছে, বোঝা গেল? আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই থাকবে। পরবর্তী দিনে আবার পরবর্তী নতুন কোনো অংশ বিষয়ে আমরা আলোচনা করব। সবাই খুব ভালো থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।